17 বছর পর আমি আজকে দেশের একটা প্রধানমন্ত্রী হিসেবে আমাকে দেশের জনগণ চাইছে। এই দায়িত্ব নিয়ে যদি আজকে আমি দেশ কার্য পরিচালনা করতে পারি, তাহলে আমি বিগত দিনে মানুষের আমার কাছে ভোট চাওয়ার দরকার নেই। মানে সারা জীবন থাকতে সারা পারবে। জীবন আমি থাকতে পারবো। বিক্রি করেছি 1,85,000 টাকা। এই 12 কাটা। এই 12 কাটা। তাহলে সেখানে তো আমি কৃষক নয়, আমার যেহেতু চাষি নাই, তো আমার যেহেতু জমির 10 বিঘা মালিক, আমাকে এই ভর্তুকিটা না দিয়ে যে চাষ করে খাচ্ছে এই প্রান্তিক কৃষক ভাইকে দেওয়া হোক। ওই যে একটা সার ফসফেট কীটনাশকের একটা ধাপা আছে, এই ধাপাটা যদি গাছে সহ্য না করতে পারে, তাহলে তো গাছ বাঁচবে না, স্টক করবে। দেখা যাচ্ছে যে 30-35 হাজার টাকা খরচ হয়েছে এ যাবৎ পর্যন্ত। মরিচ বিক্রি করলে মরিচ বিক্রি করতে বর্তমানে কোনোদিন মরিচের বীজ বিক্রি করে খায় না। আপনিও যদি আমার থেকে চাইতে পারেন, বিগত দিনে যদি আপনি আমার কাছে আসেন যে দাদা আমাকে একটু মরিচের ফুল দিতে হবে বা চারা দিতে হবে, আপনি আমার কাছ থেকে এমনি নিয়ে যাবেন। যেমন এইবার আমি 6টা লোক চারা দিয়েছি, তারপর আমাদের গ্রামে 2-4 জনক দিছি, কিন্তু আমার এই জাতটা মানে এই আশপাশে নাই। দেখেন এই এত লম্বা লম্বা মরিচ, অতুলনীয় মরিচ, এটা এই জাতটা কারো কাছে নাই, বুঝছেন? আচ্ছা দাদা, এই আকাশমণির ফলন কিরকম? দাদা আমি আজকে থেকে 3 দিন আগে এই মরিচটা উঠেছি দাদা। 3 দিন পর যেগুলো ছাড়াই ছিল, আবার দেখেন ফুল ঝাপ আসতেছে। একটু আমার ওই ওয়াইফের শারীরিক অসুস্থতার কারণে আমি রাজশাহীতে গেছিলাম, আসে থেকে একটু মাকড়ের প্রভাবটা বেশি ছিল। এই ওষুধপত্র দেওয়ার ফলে এই যে দেখেন আমার নতুন করে মরিচের পাতাগুলা কি সুন্দর কালো হয়েছে, আবার নতুন করে একটা ফুল ঝাপ আসতেছে। কিন্তু হয়তো 5-7 দিন পর আবার হয়তো এই মরিচগুলা নতুন করে ফুল ঝাপ নিয়ে বেরোবে। আর এখন পর্যন্ত যে মরিচগুলো আছে, এই মরিচগুলো হারভেস্ট করা হয়নি। 3 দিন আগে হারভেস্ট করেছি, তারপরে এই মরিচগুলো আবার হারভেস্ট করতে হবে। মরিচ খুব সুন্দর, তবে কৃষকের আর্তনাদ মনের মধ্যে আছেই। আমরা একটু আরেকটা জায়গায় মানে দেখতে চাই যে মরিচের লম্বা গাছটা। আসেন, খাটো আর একটা গাছ আছে, ওটা দেখাবো। আচ্ছা, আসেন। খাটো জাতটা বেশি ভালো নাকি লম্বা জাতটা? লম্বা জাতটা বেশি ভালো, কিন্তু ওই মরিচের ওয়েট হয় না, ওজনটা কম। ওজনটা কম। আর খাটো জাতের গাছের, খাটো জাতের গাছের মরিচের দেখতেছেন তো। আচ্ছা গাছ তো ধরেন খুব দুর্বল, কিন্তু মরিচের তো বাহার তো অনেক। আসলে কি এটা খাটো জাতের এটাই কি নিয়ম নাকি? শোনেন, ঘটনা হচ্ছে কি, মরিচের গাছ দুর্বল হোক, আমার নিচে জমির যদি খাদ্য থাকে, ওই তো বললাম এটা মাকড়ের কারণে মরিচের গাছটা এরকম দেখাচ্ছে। আমার ওই যে বললাম যে আমার ওয়াইফের অসুস্থতার কারণে রাজশাহী কয়েকদিন দৌড়াদৌড়ি করলাম, এই কারণে আমি মরিচের গাছে ওষুধ প্রয়োগ করতে পারছিলাম না সময় মতো। তো এখন এই যে আপনার কত বিঘা? 12 কাঠা মাটি। 12 কাঠা। আচ্ছা 12%, 12 কাঠায় 18%। 18%। আপনি একটু আমাদের চাষ সম্পর্কে একটু জানাবেন, দর্শক যারা নতুন উদ্যোক্তা, কারণ অন্য কিছুতে এখন কৃষক ভাইরা সফল হতে পারছে না, তাই নতুন নতুন উদ্যোক্তা কিন্তু মরিচ চাষে ঝুঁকেছে। এটাই তো সত্যি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মরিচ থেকে কিছু আয়ও করছে, তো এর মধ্যে মুখ থুবড়ে কেউ পড়ছে, কেউ আবার উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। তো আচ্ছা, যে 12 কাঠা মাটিতে আপনি প্রথমে চাষটা করেন কি কি দিয়ে? দেখেন, এই জমিটা আমি মরিচ তোলার পরে একটা আমার আবাদ হয়, সেটা আলু হোক আর শসাই হোক, এই আবাদটা আমরা করে নেই। 2 ফসল হয়। 2 ফসল। এই আবাদটা করার পরে আমরা মাটি হাল বই। একটা চাষ করে হাল বওয়ার পরে দেখা যাচ্ছে যে চুন দিলাম, ডলো চুন আছে, তারপরে কিছু ব্লিচিং পাউডার দিলাম, ওটা দিয়ে দিন 10-15 পানিতে ভিজে রাখে দিলাম। তারপর এই রাখে দেওয়ার পরে যখন মাটিটা আবার শুকে গেল, তখন আবার মনে করেন যে হাল দিলাম। হাল দেওয়ার পরে একটু সার দিলাম, ফসফেট দিলাম, কীটনাশক দিলাম। এগুলো দেওয়ার পরে মাটিটা আবার মনে করেন যে 5-7 দিন ফেলে দিলাম, যাতে সার ফসফেটের গ্যাসটা উঠে যায় বা পোকামাকড় যাতে দমন হয়। আমরা ওষুধ প্রয়োগ করার পরে এই মাটিটা আবার শাসন করে নিই। মাটিতে আবার স্প্রে করি আমরা, যাতে ছত্রাকনাশক কোনো ব্যাকটেরিয়া যাতে প্রবেশ না করতে পারে। এত যত্ন। এত যত্ন। এই এত যত্নের ফলে তো মরিচটা আসবে বা গাছটা বাঁচবে। গাছের চারাটা কতদিন পর দেন? চারা আমরা দেখা যাচ্ছে যে জমি হালটাল বওয়ার পরে খুঁটু টুটু রেডি করার পরে হয়তো 15 দিন 20 দিন পরে হয়তো আমরা মরিচটা লাগালাম। ওই যে একটা সার ফসফেট কীটনাশকের একটা ধাপা আছে, এই ধাপাটা যদি গাছে সহ্য না করতে পারে, তাহলে তো গাছ বাঁচবে না, স্টক করবে। এই কারণে মাটির গ্যাসটা যাতে বের হয়ে যায়, এই বের হওয়ার ফলে দেখা যাচ্ছে যে মাটির গ্যাস যখন বের হয়ে গেল, একটু ঠান্ডা আবহাওয়া ফলে চৈত্র মাস, তো তখন চৈত্র মাসের শেষের দিকে আমরা মরিচটা লাগাই। হয়তো দেখা যাচ্ছে যে লাগাতে বৈশাখ মাসে পড়ে যায়, আবার কেউ চৈত্র মাসের দিন 10-12 থাকতেও লাগাই। মানে এক একজন এক এক পদ্ধতি আবাদ করে, কিন্তু আমরা বিশেষ করে আমরা এইভাবেই মরিচগুলো আবাদ করি। আর আমাদের তো
মরিচ করেও আর লাভ হচ্ছে না দাদা। আচ্ছা, এখন এই আকাশমণি মরিচে কতদিন পর ফলন আসে, গাছের বয়স? 2 মাসের মাথাতে আপনি মরিচ ফুল ফল দেখা দিবে। এই 2 মাসে কিরকম টাকা খরচা হবে এই এই আকাশমণি? 2 মাসে আপনার যে খরচটা হবে, আপনার প্রথমে গাছ লাগালেন, লাগানোর পর 15 দিন 20 দিন আপনি গোড়ায় পানি ঢাললেন ও মানে আপনি তারপর পোকামাকড়ের একটু ওষুধ স্প্রে করতে হবে 7 দিন পর বা 3 দিন পর। হুম, ওষুধ স্প্রে করার পরে দেখা যাচ্ছে গাছটা বড় হয়ে যাচ্ছে। এই যে বাঁশের খুঁটাগুলো দেখতেছেন, হুম, হুম। এই খুঁটা না দিলে তো এই গাছগুলো আটকিবে না। তখন গাছগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তখন খুঁটা মারা দিলেন। খুঁটা মারাতে 2-3টা করে বান্ধন দিতে হবে। দেখেন বান্ধন আছে আমাদের গাছ গোড়া। বান্ধন আছে। এই যখন খুঁটাটা দিলেন দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখা যাচ্ছে গাছের ফুল চলে আসলো। 1 থেকে 1.5 মাসের মধ্যে গাছের আপনার ফুল 2 চলে মাসের আসলো। মধ্যে ফলন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 2 মাসের মধ্যে ফলন পাওয়া যায়। আচ্ছা, কিরকম টাকা মানে খরচ হলো আপনার এই দেখেন, জমিতে এতদিন? আমার এই জমিতে এবার খরচ দেখা যাচ্ছে যে 30-35 হাজার টাকা খরচ হয়েছে এ যাবৎ পর্যন্ত। মরিচ বিক্রি করলেন মরিচ বিক্রি করছি বর্তমানে 42-43 হাজার টাকা। মাত্র, এই কয় টাকা লাভ হলো? এই কয় টাকা লাভ দিয়ে আমাদের কি হবে দাদা? জমির দাম তো বাদ দেয়নি এখনো। এটা তো মনে করেন যে কিন্তু এখন তো মরিচ তো আরো থাকবে 2-3 মাস। থাকবে, মরিচ থাকবে। মরিচের যদি এরকম দাম হয়, এরকম বাজার হলো, তো আমরা মরিচ কি করে করব? মরিচ ভাঙ্গে চড়ে ফেলে তো ধান লাগালে তো 5-7 মণ ধান পাবো দাদা। মরিচের পড়তে হবে না? মরিচ আর পড়তে হবে না দাদা। কত টাকা থাকলে আপনাদের লাভ হবে? এটা তো মরিচটা সর্বনিম্ন 100 টাকা বাজার থাকতে হবে। আচ্ছা, কৃষি অফিসার যেগুলা আপনাদের অনুদান দেয়, ধরেন যে আমাদেরকে কোনো ভর্তুকি কোনো সরকারও দেয়নি আজ পর্যন্ত, কোনো কৃষি অফিসারও দেয়নি। আমাদের ভর্তুকি আপনাদের মতন ইউটিউবার যে ভাইগুলো আসেন, আপনারাই মনে করেন আমাদের ভর্তুকি। কারণ আপনারা সরকারকে যদি না জানান, তাহলে তো আমাদের তো এই জিনিসগুলো তো আমরা লাভবান হতে পারবো না। জানাতে পারবেন না। আপনাদের মাধ্যম দিয়ে আমাদেরকে জানানো। আপনাদের এই ইউটিউব ভাইরা যখন আসলেন, আমার ভিড় এত পরিশ্রম করে কিছু না আসলেন, একটা কৃষকের ভালো দিক নির্দেশনা তুলে ধরার কারণে আজকে আপনারা এই একটু কাদো পানি ভাঙ্গে আপনি এই মরিচের জমিতে আসছেন। এই কারণে আসছেন যে সরকারের যাতে আপনারা জানিয়ে দিতে পারেন যে কৃষকের দুঃখ কষ্ট কি, তারা তো সরাসরি তারা যেতে পারবে আচ্ছা, না। কৃষি অফিসার যেগুলা মাঠ পর্যায়ে আছে, তারা তো ওই ভর্তুকি, অর্থাৎ আপনার বীজ আসে, সার আসে, এগুলো তো কৃষকের মাঝে বিতরণ করে। দেখেন, তারা কি আপনার মাঠে কি এসে দেখে, যে কোনোদিন দেখেছে যে দেখেন, কেমন হচ্ছে ফসল? যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের কিছু লোক থাকে, তাদের দলীয় কিছু লোক থাকে। দেখা যাচ্ছে যে আজকে বিএনপি সরকার আছে, বিএনপির কিছু লোকজন নিয়ে হয়তো একটা জমিতে গেল, দেখেন ভাই ওটা আমার লোক, ওটা হয়ে গেল। বিগত যেমন আওয়ামী লীগ সরকার ছিল তখন এই কাহিনী করেছে। তো আমরা যে প্রান্তিক কৃষক, আমাদের তো কোনো মূল্যায়নই হবে না, কারণ আমরা ওই দাঁড় করে যেতেই পারবো না আমরা। তো ছোট কৃষক, বড় কৃষক, প্রান্তিক কৃষক, তো আমি তো মনে করি কৃষক সবাই উৎপাদন করছে। আমার যদি 10 বিঘা জমি থাকে, আমি চাষ করি না, সেখানে বর্গা দিয়ে রেখেছি কোনো এক প্রান্তিক কৃষককে, তাহলে সেখানে তো আমি কৃষক নই, আমার যেহেতু চাষই নাই। তো আমার যেহেতু জমির 10 বিঘা মালিক, আমাকে এই ভর্তুকিটা না দিয়ে যে চাষ করে খাচ্ছে এই প্রান্তিক কৃষক ভাইকে দেওয়া হোক। এইভাবে যদি পর্যালোচনা মাঠ পর্যায়ে এসে কে চাষ করছে, কে চাষ করছে না, এগুলো যদি যাচাই বাছাই করে যদি ভর্তুকিটা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সকল চাষি ভাইয়েরাই এই ভর্তুকিটা পাবে। আর যদি আপনারা ওই অফিসে বসে একজন প্রতিনিধিকে ডেকে যদি বলেন আপনার ইউনিয়নে কয়টা কাকে দেওয়া যাবে একটু বলেন, তাহলে এই দাদাদের মতো প্রান্তিক কৃষকরা কিন্তু ওই ভর্তুকিটা জীবনেও পাবে না। যেমন প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় কৃষি অফিসার আছে। জি, এই মাঠ পর্যায়ে তো কৃষি অফিসার গুলো আসে না। কৃষক সমাবেশ যদি হয়, ওই কৃষক সমাবেশ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি কৃষি কর্মকর্তা যদি এসে যদি সরজমিনে যদি একটা কৃষক সমাবেশ করে, তাহলে আমার মনে হয় এখান থেকে হয়তো কোনো কৃষক ভর্তুকি হয়তো পাতে পারে। আর আমি হ্যালো করছি স্যার, আমার 2টা লোক গেল, আপনি একটু কৃষি সামগ্রী দিয়ে দিবেন, ওই এক হ্যালোই শেষ। কিন্তু সরজমিনে আসে দেখলো না যে কোন কৃষক পাওয়ার যোগ্য আর কোন কৃষক অযোগ্য। দেখেন দাদা, আমার এইটুক জমি বর্তমান মরিচ নেই, আমার স্বপ্ন। আমি গত বছর এই জমি থেকে মরিচ আবাদ করেছি। আজ থেকে 2024 সালে আমি মরিচ বিক্রি করেছি 1,85,000 টাকা। এই 12 কাটা 2023 সালে এই জমি থেকে মরিচ বিক্রি করেছি 2,85,000 টাকা এই জমি থেকে। আর এই 2026 সালে আসে আমার এই জমিতে কেবল বর্তমান 42-43 হাজার টাকা। যদি হতো
যেটুকুই মরিচ আছে মোটামুটি সম্মানজনক ভালো মরিচ আছে, কিন্তু আমরা কৃষক দাম পালাম না। যে সময় দাম পাওয়ার কথা, কৃষক 10 টাকা পাবে, ওই মুহূর্তে কোনো কৃষকের কাছে মরিচ ছিল বা কোনো কৃষকের কাছে মরিচ ছিল না, কেউ পেয়েছে কেউ পায়নি। পায়নি। এটা মনে করেন একটা স্বপ্নের মতন, লটারি যাকে তবে বলে। বাজারটা যদি আরো কিছুদিন থাকতো তাহলে কৃষক, যেমন আমি আজকে দিয়ে লাগারা 10 দিন ভরা মরিচ তুললাম, প্রত্যেকদিন আমি 28 কেজি 30 কেজি 35 কেজি করে প্রত্যেকদিন আমি মরিচ নিয়ে গেছি। আমি কিন্তু একটা স্বপ্ন আমার ছিল যে আমি হয়তো 200 টাকা পাবো। দেখা যাচ্ছে 200 টাকা তো দূরের কথা, আজকে মরিচ, আজকে এই যে 14 তারিখ বা 13 তারিখ, আজকে যে বাজারটা, কেজি মরিচ উঠাতে গেলে একটা শ্রমিককে দিতে হয় 20 টাকা। তাহলে ওখান থেকে যদি 20 টাকা করে কেজি প্রতি ওখানে ওই লোকটাকে দেই, তাহলে আমি তো একটা গৃহস্থ মানুষ, আমি তো কৃষক। ওষুধ কিনতে গেলে 1 গ্রাম ওষুধের পেছনে আমার 250 থেকে 300 টাকা খরচা হয়। তাহলে 7 দিনের মধ্যে আপনি 2 বার ওষুধ দিতে হবে। 1 কেজি মরিচ উঠাতে কত টাকা খরচা হয়, ভাড়া টাড়া সব দিয়ে? 1 কেজি মরিচ উঠাতে ওই লোক দিলাম 20 টাকা ভাড়া, এখান থেকে আমার বাড়ির পাশে হাট। 5 টাকা ধরলাম। না 5 টাকা হবে না, হয়তো 1 কেজি মরিচের পিছনে ভাড়া দিচ্ছে হয়তো 1 টাকা। তাহলে 1 টাকা মরিচের পিছনে গেল, তাহলে 21 টাকা ওই লোকের পড়ে গেল। আমি তো ওই লোকের সঙ্গে শ্রম দিলাম, আমার মজুরিটা কোথায়? আবার ওষুধ, হয়তো বললাম ওষুধ 1 গ্রাম আপনি ওষুধ কিনতে যাবেন 250 থেকে 300 টাকা লাগবে, আমার এখানে 4 গ্রাম করে ওষুধ লাগে। তাহলে সপ্তাহে আমাকে 8 গ্রাম ওষুধ ছিটাতে হয় দাদা। তাহলে প্রতি সপ্তাহে আমার 2000 টাকা করে, 2000 টাকা করে আমার ওষুধ কিনতে লাগে সপ্তাহে এই মরিচের। আমি কি লাভবান হব বলেন? তাহলে বর্তমান লাভ হচ্ছে না কাঁচামরিচ চাষ না করে? না না না, কাঁচামরিচ চাষ করে লাভ হচ্ছে না। গত বছর আমি পেঁয়াজ লাগাছিলাম 5 টাকা কেজি, শাওলাটা পেঁয়াজ বিক্রি করেছি 5 টাকা 8 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছি গত বছর। গত বছর সরকার ছিল না, গত বছর তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব। বাজার ওঠানামা হতে পারে, কিন্তু তো কাঁচা বাজারে তো ওঠানামা হয়, কিন্তু আমরা তো পাচ্ছি না। এত কম মানে তার মানে এই নয়। যেমন ভারত থেকে আপনি এলসিএম আমদানি করে নিয়ে আসছে 135 টাকা কেজি, আর ওই 135 টাকা কেজি যদি আমাদেরকে বাংলাদেশের জনগণ কৃষক যদি পাতো, আজকে কৃষক কত উপকৃত হতো। বাংলাদেশের জিনিস বাংলাদেশে চলতো। ইন্ডিয়া থেকে যে মরিচগুলো আসতেছে, অনেক মরিচ খাওয়ার অযোগ্য হয়ে যায়, পচা দুর্গন্ধ। কম দামে বিক্রি করুক, সবাই কম দামে কিনে খাক, কিন্তু কৃষকের প্রতি নজর রাখতে হবে। কীটনাশক, জ্বালানি তেল, কৃষি উৎপাদন মানে কৃষি ফসল উৎপাদন করতে যা যা জিনিসের কম মূল্য ধরা যাবে, কৃষি যেগুলো উপকরণ আছে সবকিছু কমাতে হবে। তাহলে ফসলের দাম আপনারা পানির দাম করে দেন, আমাদের কোনো যায় আসে না, কিন্তু কৃষি পণ্যের দাম কমাতে হবে। আজকে 1900 টাকা বস্তা আমি সার কিনেছি। আমার তো জমি আবাদ করে, আরো তো ধানের আবাদ আছে। তাহলে আজকে সার ফসফেট নিতে গেলে বলেছে আমাদের মাল সাপ্লাই নেই, উপরে দাম বৃদ্ধি, আমরা কি করব? দোকানদারকেও দোষ দিয়ে লাভ হবে না, কারণ দেশের সরকার যদি এটা বাজার মনিটরিং করে রাখতো যে কোথায় কি হচ্ছে। আমি তো নতুন কেবল 17 বছর পর আমি আজকে দেশের একটা প্রধানমন্ত্রী হিসেবে আমাকে দেশের জনগণ চাইছে, এই দায়িত্ব নিয়ে যদি আজকে আমি দেশ কার্য পরিচালনা করতে পারি, তাহলে আমি বিগত দিনে মানুষের আমার কাছে ভোট চাওয়ার দরকার নেই, মানে সারা জীবন আমি থাকতে পাবো। কিন্তু কৃষকের প্রতি নজর দিন, কৃষকের প্রতি কোনো নজরই নাই। আমরা যে বর্তমানে সমস্যা হয়তো বললাম, কৃষি উপকরণ যদি আমাদেরকে একটু কমায়, তাহলে আপনি যদি 5 টাকা কেজি 10 টাকা কেজি আপনি জিনিস নিয়ে যান। আগে কি বিক্রি হয়নি? 5 টাকা কেজি চাল আমি তো কিনে খাচ্ছি 3 টাকা কেজি চাল। আগে কি কৃষক বাঁচেনি? 100 টাকা 150 টাকা ধান বিক্রি করে বাঁচেনি? কম খরচে উৎপাদন। একটা স্মরণা, আমার মা যখন শাড়ি পরেছে, একটা স্মরণা কাপড়ের দাম ছিল মাত্র 100 টাকা। ধানের মূল্য তখন ছিল 100 টাকা 150 টাকা মন। চাউলের কেজি ছিল তখন 3 টাকা 5 টাকা কেজি। তখন কি কৃষক বাঁচেনি? কেন এখন বাঁচছে না? এত 1500 টাকা 1400 টাকা 1200 টাকা ধান বিক্রি করো, কেন কৃষক বাঁচতেছে না? এই যে কৃষকের যে কৃষি উপকরণ, সার, ফসফেট, ডিজেল, বিদ্যুতের দাম, হালের দাম, জ্বালানির দাম, এগুলোর কারণে তো আজকে 1400-1500 টাকা মন ধান, তারপরে কৃষকের লাভ হচ্ছে না, লস। যদি এগুলো জিনিস যদি আবার যদি চিন্তাধারা করে যে একটু করে কমে দেয়, আমরাও বাঁচুক, কৃষকও বাঁচুক, এটা যদি সরকার যদি একটু বিবেচনা করে, মনে হয় দেশটা মনে একটু আগানোর সম্ভাবনা আছে। তাছাড়া এই যে কৃষি, এই আজকে যে মরিচ আবাদ করছে, এই মরিচ মনে হয় আমি মনে আর করবো না দাদা। কারণ হাটে না গেলে এক সিন্ডিকেট, আজকে যে জিনিস কিনতে যাচ্ছে সেখানে এক সিন্ডিকেট, আমরা যাব কোথায়? আমরা কৃষক মানুষ। হ্যাঁ, বলে যে নাজ নাই জ্বালার, নাজ নাই হালার, লাজ লজ্জা এবার হালারও হয়ে যাচ্ছে। কারণ আবাদ করে যে জিনিসের মূল্যায়ন হচ্ছে না, সে আবাদটা করবে কেন?
কি জন্য করবে? আমরা কৃষক যদি উপকৃত না হই, লসের সম্মুখীন বারবার যদি হই, তাহলে এই আবাদ করার চেয়ে না করাই ভালো আমাদের। তাই আমি সর্বশেষ অনুরোধ করছি দেশের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি দীর্ঘ 17 বছর পর লন্ডন বসবাস করার পর আপনি ক্ষমতা পাইছেন, বাংলার কৃষক যদি আপনি বাঁচান, আপনি নিজেও বাঁচবেন, দেশটাও আমার মনে হয় উন্নয়নশীল দিকে আগে যাবে। বাংলাদেশ তো কিছুই নাই, বাংলাদেশ একমাত্র কৃষি নির্ভর। এই কৃষকের তো কোনো মূল্যায়ন আপনি করতেছেন না। তাই আপনি বারবার অনুরোধ করতেছি, আপনি আবার অনুরোধ করলাম, আপনি কৃষকের দিকে একটু তাকাবেন। এটাই আমাদের স্বপ্ন, আমাদের আর বলার কিছু নাই। যারা নতুন করে চাষ শুরু করতে চাচ্ছে কাঁচামরিচ, এই যে দাম 200, 250, 300 হচ্ছে, এই দেখে তো নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। তো সামনে বছর কিন্তু বিগত আরো অনেকে আমরা শুনতে পাচ্ছি, যেখানে যাচ্ছি যে আরো নতুন নতুন উদ্যোক্তা অনেক তৈরি হবে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, এই আবারটা হচ্ছে কি লোভ একটা জিনিস, কৃষক করবে না কেন? ওই তো বললাম বাংলাদেশের জিনিস বাংলাদেশে চলুক। এই মরিচটা যদি আজকে 100 টাকা 150 টাকা থাকতো, কৃষক আরো আবাদ বেশি বেশি করে করতো, তাহলে বাংলার জিনিস বাংলা চলবে, বিদেশে রপ্তানি হবে। তাহলে আমরা তখন কি হবো? কৃষি নির্ভরশীল আমরা একটা দেশ গঠন করতে পারবো, উন্নয়নশীল দেশ আমরা গঠন করতে পারবো। তারপর আমরা বলেছি যে নতুন যে ভাইগুলো আপনারা চাচ্ছেন যে মরিচ আবাদ করবো, হ্যাঁ করেন, সমস্যা নাই। তারপর একটু ভাবে চিন্তা দেখ তাই কতদূর পর্যন্ত লাভবান হলো, এটা জানে শুনে আপনি মরিচটা আবাদ করবেন ভাই। আপনাদের মানা করবো না আমরা, করেন, আপনারাও আবাদ করেন, সমস্যা নাই। আমি আজকে 9 বছর হলো আবাদ করতেছি, এই জমিতে 5 বছর হলো আবাদ করতেছি। আপনারাও এরকম আমার মতন আপনারাও একটা জমি 5 বছর 9 বছর 8 বছর 2 বছর করেন। আমরা করতেছি, আপনারা করবেন না কেন? মানুষ তো দেখে শিখবে, তাই না? শিক্ষার তার শেষ নাই। কিন্তু আমরা তো কারো না কারো মাধ্যমে শিখে আসছি, আমরা তো একবারও তো আর এত বড় হয়নি। আচ্ছা দাদা, আপনার মতো জমিতে যদি চাষ করতে যায়, সর্বপ্রথম এই জমিটা কিভাবে, মানে চারিদিকে আইল টাইল কিরকম? আপনি যখন এই মরিচটা আবাদ করবেন, আপনি ধান কাটা ফেলে দিলেন, আমন ধান, এই রূপা আমন ধান কাটার পরে আপনি তখন আলু লাগাবেন। ওই আলু লাগানোর আগ মুহূর্তে আপনি উঁচা করে বাঁধতে হবে। দেখেন আমার এই আলটা কত উঁচা, এতদূর পর্যন্ত পানি আলে, তারপরে কিন্তু বলা যায় না, আকাশের পানি তো পড়বে, বলা যাবে না, বন্যা হলে তো আমার ঘর বাড়ি ডুবে যায়। কিন্তু অন্য পানি, মানে অন্য জমির পানি ধুয়ে আসবে না, না ধুয়ে আসবে না। ওই যে জায়গা, যেমন ওই জমিটা ধান লাগাচ্ছে, ওটা কিন্তু ব্যাকটেরিয়া আছে। ওই ব্যাকটেরিয়া যদি আমার জমিতে প্রবেশ করে, তাহলে আমার গাছ কিন্তু ছত্রাকনাশকে মারা যেতে পারে, স্ট্রোক করবে। ওই জমিটার দিকে লক্ষ্য করতে হবে। ওটার সিজন আমার জমির আল অনেক উঁচা থাকে, একটু অন্তপক্ষে 2-3 হাত যেন উঁচা থাকে। আমার জমির আল কিন্তু দেখেন 2 হাত অন্তপক্ষে উঁচা আছে, আরো উঁচা ছিল। মানুষ চতুর্দিক দিয়ে যাওয়া আসা করে, আলগুলা বর্ষার টাইমে ড্যামে যায়। এইভাবে চাষ করতে হবে। শুধু দর্শক বন্ধুরা, অনেক কথা হলো, অনেক অজানা তথ্য জানা হলো, কৃষক ভাইদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে কৃষকের উপকার হয়। সর্বশেষ কৃষকের প্রত্যাশা কামনা করছি, কৃষি পণ্যের, কৃষি উপকরণের সকল কিছুর দাম যেন কমিয়ে রাখা হয়, আর কৃষকের উৎপাদিত ফসলের দাম কম হলেও কৃষক ভাইদের কোনো আপত্তি নেই। যদি আমাদের ফসল উৎপাদন করতে দ্বিগুণ খরচ হয়ে যায়, সেই ফসল যদি বিক্রি করতে আমাদের অনেক কম দাম পেয়ে থাকি, তাহলে আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। যাতে একদিকে দেশের ক্ষতি হচ্ছে, কৃষক আস্তে আস্তে চাষবাস ছেড়ে দিচ্ছে, তাতে আমাদের কৃষকও মুখ থুবড়ে পড়ছে। তাই যারা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, কৃষি অফিসার আছেন, সবার কাছে অনুরোধ, কৃষকের দিকে তাকিয়ে কৃষি উপকরণের দাম কমিয়ে রাখুন। এই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষক ভাইদের নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দাদা, আপনি এতক্ষণ আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, সেই জন্য আমি দুঃখিত। কারণ নষ্ট করতে হবে, দেখাতে হবে সারা বাংলাদেশে বা সারা বিশ্বের মানুষকে যে আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা কি করছে, তাদের চাওয়া পাওয়া কি, তাদের উৎপাদিত ফসলের দাম কি রকম, তারা কিভাবে উৎপাদন করছে, কৃষক ভাই কি চাচ্ছে, কি পাচ্ছে, কি পাচ্ছে না, এইসব দেখানোর জন্যই আপনার মূল্যবান সময়টা আপনার কাছ থেকে চেয়ে নিয়েছি। সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। নমস্কার।